আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জীববিদ্যাকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.1 4, 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা 4 নম্বর দিয়ে শুরু করব। তো দেখো 4 নম্বর বলা আছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করো। তাহলে প্রশ্ন বুঝতে হবে যে তোমাদের ক্লাসে একদিন দেখা গেল যে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1:4। তার মানে অনুপস্থিত হচ্ছে 1 আর উপস্থিত 4। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাত। হ্যাঁ, তাহলে এখন আমাদের করতে হবে কি যে অনুপস্থিত শিক্ষার্থী মানে যেটা অনুপস্থিত আছে ওইটাকে মোট শিক্ষার্থীর শতকরায় কত সেটা প্রকাশ করতে হবে, অর্থাৎ কত পার্সেন্ট শিক্ষার্থী অনুপস্থিত এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 4 নাম্বার মনে করি প্রথম আছে অনুপস্থিত। তাহলে আমরা ধরব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান 1x বা শুধু x। ঠিক আছে, এখানে যেহেতু 1 আছে তাহলে আমাদের 1 এর লেখার প্রয়োজনে শুধু x। ঠিক আছে, তাহলে এখন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত হবে? এটা হবে তাহলে 4x। তাহলে এটা হচ্ছে অনুপস্থিত আর এটা হচ্ছে উপস্থিত। তাহলে মোট শিক্ষার্থী কত? তাহলে সুতরাং মোট শিক্ষার্থী সমান কি অনুপস্থিত এবং উপস্থিত যোগ করতে হবে, তাহলে x প্লাস 4x। ঠিক আছে, তাহলে কত হবে? এটা 5x। আমরা এখানে জন লিখলাম না, আসলে অনুপাত আছে এজন্য আমরা জন লিখলাম না। তাহলে 5x। ঠিক আছে, এটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা 5x। এখন আমাদের বের করতে হবে কি অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ। তাহলে সুতরাং অনুপস্থিত শিক্ষার্থী উপস্থিত শিক্ষার্থীর অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরায় এটা হবে তাহলে কি আমাদের শতকরা হবে যে মোট যে শিক্ষার্থী সেটাকে আমরা অনুপস্থিত দ্বারা ভাগ দেব। ঠিক আছে, তাহলে অনুপস্থিত কতজন? একজন। আর মোট শিক্ষার্থী কতজন? 5x জন। ঠিক আছে, অনুপস্থিত শিক্ষার্থীকে আমরা মোট শিক্ষার্থীতে ভাগ দিয়ে আমরা এটার সাথে 100 আমরা গুণ দিয়ে দেবো, অর্থাৎ পার্সেন্ট করার জন্য আমরা 100 গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, যদি বলতো উপস্থিত কত তাহলে আমরা কী করতাম যে উপস্থিত সংখ্যা যেটা 4x আমরা 4x-কে 5x দ্বারা ভাগ করতাম। যেহেতু বলা যায় অনুপস্থিতিতে প্রবেশ করতে হবে, অনুপস্থিতির মানে অনুপাত কত? অনুপস্থিতির সাথে মোট অনুপাত। তাহলে এই জন্য আমাদের অনুপস্থিতির সংখ্যা এর সাথে মোটের যে সংখ্যা আছে এটা ভাগ দিয়ে তার সাথে 100% আমাদের গুণ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে x এবং x কাটবে, 5 দ্বারা 100-কে ভাগ করলে কত হবে? 20। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 20%। তাহলে 20%ই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ মোট শিক্ষার্থীর 20% অনুপস্থিত। তাহলে এটা হবে 4 নম্বরের অ্যান্সার। এখন 5 নম্বর দেখো। তো দেখো 5 নম্বর বলা আছে যে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। একটা দ্রব্য ক্রয় করে এটা হচ্ছে 28% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 5 নম্বর মনে করি আমাদের যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আমরা ক্রয় মূল্য সমান 100 বা 100 টাকা। ঠিক আছে, তাহলে এখন 28 বা 28% ক্ষতিতে বিক্রয় মূল্য এটা কত হবে? তাহলে এটা হবে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 28% ক্ষতি হলে এটা হবে 100 বিয়োগ 28, তাহলে এত টাকা। তাহলে কত হবে মোট? 100 থেকে 28 বাদ দিলে এটা হচ্ছে 72 বা 72 টাকা। ঠিক আছে, তাহলে বের করতে হবে কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে প্রথমে বিক্রয় লিখবো, তারপর আমরা ক্রয় লিখবো। ঠিক আছে, তাহলে সুতরাং বিক্রয় মূল্য অনুপাত
ক্রয় মূল্য সমান কি বিক্রয় মূল্য হচ্ছে 72 অনুপাত ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে 100। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটাকে অনুপাত করতে হবে। তাহলে আমরা অনুপাত করব কিভাবে, আমরা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ দিব যে সংখ্যাটি দুই সংখ্যাটিকে ভাগ দেওয়া যায় ওই সংখ্যা দ্বারা। তাহলে এমন আমরা যদি সংখ্যাকে ভাগ দিই তাহলে এখানে 3 দ্বারা হচ্ছে না, 2 দ্বারা হচ্ছে, কিন্তু 2 এর বেশি দেওয়া সম্ভব। তাহলে 3 দ্বারা হবে না, 4 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এখানে হবে 4 18, তাহলে 72 আর 4 25, এটা হবে। 5 দ্বারা সম্ভব না, 6 7 না, এখানে হচ্ছে 18, 4 দ্বারা ভাগ হবে শুধু। তাহলে 4 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এখানে থাকবে কি, আমরা এখানে কাটবো 18 লিখবো আর এখানে লিখবো 25, অর্থাৎ এখানে 4 দ্বারা ভাগ করা হয়েছে। 72কে 4 দ্বারা ভাগ করলে 18 আর 100কে 4 দ্বারা ভাগ করলে 25, তাহলে এটা হবে কি 18 এর সাথে 25, এটা হচ্ছে এই দুইটা অনুপাত হবে 18:25। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। ঠিক আছে, বিক্রয় মূল্য 18 আর ক্রয় মূল্য 25, এটা হচ্ছে অনুপাত। তাহলে এটা হবে 5 নম্বরের অ্যান্সার। তো আমরা এখন 6 নম্বর অঙ্ক করব। তো দেখো 6 নম্বর, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি আমরা ঠিক প্রাইমারি থেকে শুরু করে আমরা কিন্তু এসএসসি পর্যন্ত প্রায় প্রত্যেকটি শ্রেণীতেই আমরা এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, এবং এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো 6 নম্বর আমরা শুরু করব। 6, এখানে বলা আছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। ঠিক আছে, বর্তমান পিতা ও পুত্রের বয়সের যোগফল 70 বছর। তাহলে আমরা ধরে নিব যে মনে করি পিতার বর্তমান বয়স সমান x বছর। ঠিক আছে, পিতার বর্তমান বয়স x বছর। তাহলে সুতরাং পুত্রের কত হবে? পুত্রের বর্তমান বয়স তাহলে কত হবে? টোটাল বয়স হচ্ছে 70, পিতা এবং পুত্র মিলে 70 বছর বয়স। তাহলে একজনের যদি x হয় তাহলে আরেকজনের কত হবে? এটা তাহলে হবে 70, 70 - x, এটা হবে। ঠিক আছে, এটা বছর, একজনের x আর একজনের 70 - x। এখন আমাদের বলা আছে যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে 7 বছর পূর্বে আমাদের এদের বয়স বের করতে হবে। তাহলে 7 বছর পূর্বে, পূর্বে বলতে আগে, হ্যাঁ, পূর্বে পিতার বয়স কত হবে? পিতার বয়স কত ছিল? কত বলো তো? বর্তমান যদি তার বয়স হয়ে থাকে x বছর, তাহলে এখন থেকে 7 বছর আগে বয়স কত ছিল এটা বলতে পারবে? এটা আমরা বুঝবো এভাবে যে মনে করো বর্তমান পিতার বয়স 50 বছর, হ্যাঁ, তাহলে 7 বছর আগে তার বয়স কত ছিল? 50 থেকে কি করি আমরা, ওই 7কে বিয়োগ করবো না, যেহেতু 7 বছর আগে। তাহলে আমরা কি করতাম, যে 50 বছর দেওয়া থাকলে আমরা 50 থেকে 7 বিয়োগ করতাম, কিন্তু এখানে কি 50 দেওয়া আছে, এখানে x ধরে নিয়েছি আমরা। তাহলে এখানে 50-এর জায়গায় এখানে x হবে আর মাইনাস হবে 7। ঠিক আছে, তাহলে এখানে হবে x - 7 বছর। এটা হচ্ছে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল। তো একইভাবে 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, তাহলে এটা কত হবে? একইভাবে এটা 70 - x ছিল বর্তমান, এর থেকে কি, এর থেকে আরও 7 বাদ দিতে হবে, তাহলে -7। এটা হচ্ছে পুত্রের 7 বছর আগেকার বয়স। তাহলে এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি যে 70 থেকে 7 বাদ দিলে 63 হবে -x। এটা হচ্ছে 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল। তাহলে আমরা কি করব এখন? এখন এই যে 7 বছর পূর্বের বয়সের রেশিও বা অনুপাত এখানে দেওয়া আছে কিন্তু, তাহলে আমরা এই অনুপাতে আমরা অঙ্ক করব। প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে। তাহলে 7 বছর পূর্বে পিতা এবং পুত্র আমরা লিখব আগে, পিতা এবং পুত্র। তাহলে পিতা ছিল কত? x - 7 অনুপাত পুত্র হচ্ছে 63 - x সমান কত? এটা ছিল 5, এটা 2। পিতা ছিল 5 অনুপাত পুত্র ছিল 2। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব x এর মান বের করার জন্য। তাহলে আমরা লিখব x - 7 ডিভাইডেড 63
এক্স সমান 5/2, ঠিক আছে। তাহলে আমরা এখন আর গুণ করব। তাহলে এখান থেকে আমরা এটাকে যারা এটাকে গুণ করলে আমরা গুণাকারে রাখি প্রথমত। তাহলে 63 মাইনাস এক্স সমান 2 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে এখানে 5 দ্বারা 63কে গুণ, তাহলে এখানে হবে কত, 5 ইন্টু 60, তাহলে 315 মাইনাস এখানে 5x সমান এখানে 2x মাইনাস এখানে 2 ইন্টু 7, তাহলে 14। বা এখানে দেখো মাইনাস 5x আর এখানে আছে দেখো 2x প্লাস, তাহলে এই পাশে আসলে কি হবে, মাইনাস 2x সমান এখানে আছে কত, মাইনাস 14 এবং এই যে 315 আছে এটা কিন্তু প্লাস, তাহলে ডান পাশে গেলে কি হবে, মাইনাস হবে 315। বা এখানে -5 এবং -2 এটা যদি যোগ করা হয় তাহলে কিন্তু -7x হবে সমান -14 এবং -315 যোগ করলে হবে 329। তাহলে দেখো এখানে কিন্তু দুইটাই কিন্তু মাইনাস, ঠিক আছে। এই কারণে আমাদের এই সামনে এখানেও মাইনাস হবে। তাহলে আমরা উভয় পাশ থেকে মাইনাস কাটতে পারি। তো এখন আমরা এক্স এর মান যেহেতু বের করব, তাহলে এক্স রাখবো সমান 329 আর এখানে 7 গুণ আছে, এখানে আসলে ভাগ হবে। তাহলে 329 আমরা এখানে 7 দ্বারা যদি ভাগ করি 329কে, তাহলে এখানে কতবার যায়, 4, তাহলে 28, এখানে 2, 4, 9, তাহলে এখানে 7 ইন্টু 7, তাহলে 49, অর্থাৎ এখানে 47 হবে। 329কে 7 দ্বারা ভাগ করলে হবে 47, ঠিক আছে। তার মানে এখানে কি পাওয়া গেল, এক্স সমান পাওয়া গেল 47। এটা হচ্ছে 47, এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। দেখো আমরা কিন্তু এই এক্সকেই ধরেছি, এক্স ধরেছি কি, এক্স হচ্ছে পিতার বর্তমান বয়স। তাহলে এক্স এর মান, যেহেতু এক্স এর মান বের হয়েছে, তাহলে আমরা পাবো যে এখান থেকে পিতার বয়স 47 বছর বর্তমান যেটা। তো এখন আমাদের করতে হবে কি, এখান থেকে যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে আমরা বর্তমান দুজনেরই বর্তমান বয়স বের করব। যেহেতু আমরা পিতার বয়স পেয়েছি, আমরা এখন পুত্রের বয়স বের করবো। দেখো এখান থেকেই এই চলকের মাধ্যমে, তাহলে এখান থেকে দেখো পিতার বয়স, সুতরাং পিতার বর্তমান বয়স কিন্তু এটা 47 বছর। এটা এক্স সমান, তাই না, এক্স এর মান যেহেতু আমরা ধরেছি এক্স সমান, তাহলে সুতরাং পুত্রের কত হবে, পুত্রের বর্তমান বয়স হবে কত, তাহলে পুত্রের বয়সকে আমরা কি ধরেছিলাম, দেখো পুত্রের বর্তমান বয়স 70 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে এই সমীকরণে এই মান বসাবো, 70 মাইনাস এক্স বছর। তাহলে 70 থেকে এক্স এর মান, অর্থাৎ 70 মাইনাস এক্স এর মান 47, এটা হচ্ছে বছর। তাহলে কত হবে, 70 থেকে 47 বাদ দিলে এখানে দেখো আমরা এখান থেকে নিয়েছিলাম যে পুত্রের বর্তমান বয়স 70 মাইনাস এক্স, তাই না। এটা যেহেতু এখানে বলা আছে যে আমরা ধরেছিলাম যে পুত্রের বর্তমান বয়স 70 মাইনাস এক্স ধরেছিলাম না, তাহলে এখান থেকে আমরা এই সমীকরণে এক্স এর মান বসালে কিন্তু পুত্রের বর্তমান বয়স পাবো। এই জন্য আমরা এখানে পুত্রের বর্তমান বয়স লিখেছি 70 মাইনাস এক্স বছর। তাহলে এখানে 70 মাইনাস এক্স এর মান 47, তাহলে বাদ দিলে কত হবে, এখানে 23 বছর, ঠিক আছে, 23 বছর। তো এখন আমাদের কি করতে হবে, 5 বছর পরের হিসাব আমাদের করতে হবে, যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, এটা আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন বর্তমান বয়স যেহেতু পেয়েছি, তাহলে 5 বছর পরের বয়স তো আমরা পাবো, তাই না। তাহলে আমরা লিখব কি এখান থেকে, যে 5 বছর পরে, 5 বছর পর পিতার বয়স হবে কত, বর্তমান কত, বর্তমান 47, তাহলে 5 বছর পর হবে 47 যোগ 5, তাহলে কত, সমান 52 বছর। তাহলে একইভাবে 5 বছর পর পুত্রের বয়স হবে কত, এটা হচ্ছে বর্তমান 23 বছর, এর সাথে আমরা 5 যোগ করব, 5 বছর পর যেহেতু, তাহলে 5 যোগ, তাহলে কত হলো, এটা 28, ঠিক আছে। তাহলে 28 বা 28 বছর। তখন আমাদের নির্ণয় করতে হবে কি, যে 5 বছর পরে এদের বয়সের অনুপাত আসলে কত হবে, এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো
তাহলে এখন আমরা কী করবো, যেহেতু 5 বছর পরে আমরা বয়স পেয়েছি, একটা 52 একটা 28 বছর, তাই না? আর আমরা এই দুটি বয়সের অনুপাত করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সুতরাং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত? এটা হচ্ছে 52 অনুপাত 28। তাহলে আমরা এই দুটি সংখ্যাকে দেখবো যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। এটা হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 2 এর বেশি যাবে, 3 দ্বারা ভাগ এখানে হবে না, 4 দ্বারা হতে পারে 4 ইন্টু 13 এবং 4 ইন্টু 7 হবে, 5 দ্বারা হবে না, 6 হবে না, 7 হচ্ছে না, তাহলে 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে কি হবে, আমরা উভয়কেই 4 দ্বারা ভাগ করলে, এখানে যদি 52কে 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 13, অর্থাৎ 4 ইন্টু 13, তাহলে কিন্তু 52 হয়, ঠিক আছে। আর 28কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 7, 4 ইন্টু 7 তাহলে 28, তাই না? দুই সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করলাম, এই 52কে 4 দ্বারা ভাগ করলে 13 হয়, আর 28কে 4 দ্বারা ভাগ করলে 7 হয়। তাহলে এখানে আমরা অনুপাত পেলাম কি 13 অনুপাত 7, এটা হচ্ছে অ্যান্সার।